সংস্কৃতি থেকে মুক্তি চাইছে। মানুষের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাইছে আমি কথা বলতে চাই, আমি প্রতিবাদ করতে চাই। আমি তৃণমূলের এই বাধ্যতার সংস্কৃতি থেকে এই রাজ্যবাসীকে মুক্ত করে দিতে চাই। আজ এই যুব সন্ধিক্ষণে একটা রাজনৈতিক দল হিসেবে আমরাও আপনাদের সামনে আছি। সুশীল সমাজ রাস্তায় আছেন, যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন তারাও ভেসে উঠেছেন। আপামর জনসাধারণ একটাই শব্দে বলছেন আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু কে বিচার করবে, কার বিচার করবে? বাবা আসামি, ছেলে জজ, বিচার কার হবে? কার কাছ থেকে আপনি বিচারের প্রত্যাশা করছেন? মানুষ বলছে বিচার চাই। আমাদেরও কর্মীরা পতাকা ছেড়ে দিয়ে তাদের সঙ্গে থেকে বলছেন বিচার চাই। কিন্তু আমরা যখন দলগতভাবে বলেছি, আমরা একটাই কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দেহত্যাগ করতে পারেন প্রয়োজনে, কিন্তু পদত্যাগ করবেন না। কিন্তু তাও আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন চলবে কারণ পৃথিবীতে কোন সাম্রাজ্যবাদী, পৃথিবীতে কোন স্বৈরাচারী, পৃথিবীতে কোন একনায়কতন্ত্র চিরস্থায়ী হতে পারেনি। হিটলারকে যেতে হয়েছে, মুসোলিনিকে যেতে হয়েছে, পল পটকে যেতে হয়েছে, ইদি আমিনকে চলে যেতে হয়েছে, পূর্ব ইউরোপের চাউসেস্কুকে চলে যেতে হয়েছে। যিনি ভারতবর্ষের গণতন্ত্রকে 1975 সালে ধ্বংস করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন, সেই শ্রীমতী গান্ধীকেও ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। একটা সময় ছিল নির্বাচনের দিন বিকালবেলা আপনারা যারা সাংবাদিক এখানে আছেন, আপনারা বলতেন দু একটি বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। আমরা বলতাম এই শান্তি শ্মশানের শান্তি। আলিপুরদুয়ার স্ট্রিট থেকে বলা হতো পরাজিতের আর্তনাদ। দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তবু পশ্চিমবঙ্গের পটের পরিবর্তন হবে না। মানুষের সামনে দাঁড়িয়ে যারা সতর্ক বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, আগামী 100 বছরও বামফ্রন্টকে কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে না, সেই বামফ্রন্টের পতন বাংলার মানুষ করে দেখিয়ে দিয়েছে। এবং তাদের দলের পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখ বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন রাজনীতিতে নবাগতর কাছে পরাজিত হতে। আমাদের অবস্থানকে মানুষের সামনে তুলে ধরছে। একটা সময় ছিল আমরা আমাদের এই সামনে 6 নম্বর মুরলীধর সেন লেনে বসে 80 দশকের রাজনীতি করতাম, আর আমি আর রাহুল এখানে বসে আছেন, দুজনে আলোচনা করতাম যে কত কাল আর অপমানিত হতে হবে। সর্বদলীয় বৈঠক হতো, সর্বদলীয় বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যেই প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে ভেঙে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আছড়ে পড়েছে রাস্তায়। প্রত্যেক মানুষই প্রতিবাদ করছেন, প্রত্যেকেই পরিবর্তন চাইছেন, প্রত্যেকেই বিচার চাইছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা জানি যে দিনের শেষে সিদ্ধান্ত যেটা হয় সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়েই একটা সরকারের পরিবর্তন করা যায়। রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়েই আজকে একটি নির্দিষ্ট পদক্ষেপের দিকে আমাদের এগোতে হবে। আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি একটা নির্দিষ্ট অধিকার থেকে, কারণ এ রাজ্যের মানুষ 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত
বাইনারি সেট করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাহলে হয় তৃণমূলকে ভোট দিন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন আর জীবনের ঘটনাকে আপনারা ক্ষমতায় থাকার উপযুক্ত বলে মনে করেন, তাহলে তাকে সাহায্য করুন। আর যদি সত্যিকারের কোনো পরিবর্তন চান, তাহলে বিজেপিকে ভোট দিন। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা ধর্ম অবস্থান করছি মানুষের সামনে। আমাদের লক্ষ্য এক, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মানুষ জানতেন রাতারাতি পশ্চিমবঙ্গের পথ পরিবর্তন করে দেওয়া যাবে না। মানুষ জানতেন পশ্চিমবঙ্গে 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না। মানুষ জানতেন পশ্চিমবঙ্গের রাজনীতিকে চিরকালের জন্য সন্ত্রাস মুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তাও 2024 সালে দাঁড়িয়ে 2011 সালের কথাটা স্মরণ করুন। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে আজকে আমরা আপনাদের কাছে সামনে এসেছি। কারণ পশ্চিমবঙ্গে যতক্ষণ তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি যতদিন এই বাধ্যতার অবস্থা থেকে মুক্ত না হবে, ততদিন পশ্চিমবঙ্গের এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সঞ্জীব ঘোষ কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নন। আজকে শুধু তাকে গ্রেপ্তারের মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের চিকিৎসক সেল ডক্টর শারদ মুখোপাধ্যায়, তিনি পর্যন্ত তার নেতৃত্বে রাজ্যপাল ভবনে গিয়ে আমরা এই দুর্নীতির সম্পূর্ণ খতিয়ান তার কাছে জমা দিয়েছিলাম। রাজ্যপাল কোনো ব্যবস্থা নিতে পারেননি। এই অভিযোগ তো চিরকালের অভিযোগ। 7 জন ডাক্তার এই নিয়ে খুন হয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারপরেও এই পশ্চিমবঙ্গের মাটিতে নিরবিচ্ছিন্নভাবে আজকে আক্রমণ করে চলেছেন সাধারণ মানুষের উপরে এই বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, সেই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। সেই সরকার তৃণমূল কংগ্রেসের সরকার হয়ে থেকে গেছে। তাই সুপ্রিম কোর্টের এই অবস্থানে মানুষের আবেগ আহত হয়েছে। মানুষ অধীর আগ্রহী অপেক্ষা করছে প্রকৃত তথ্য জানবার জন্য। আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে। পশ্চিমবঙ্গের মানুষ এখনো বিশ্বাস করে দীর্ঘসূত্রিতার পরেও যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবেন। যখন সুপ্রিম কোর্টের নির্দেশে নজরদারিতে কোনো তদন্ত চলে, তখন সেখানে সিদ্ধান্ত নেবার অধিকার শুধুমাত্র তাদের থাকে। আমরা রাজনৈতিক দল বলে জনবিচ্ছিন্ন নই। আমরা রাজনৈতিক দল বলে সম্পূর্ণ আবেগকে অতিক্রম করে যাওয়া কোন রাজনৈতিক জীবী নই। আজকে যেভাবে পশ্চিমবঙ্গের একটার পর একটা মামলা আজকে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থাকছে, যেভাবে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের টিএ পাওয়ার ন্যায্য অধিকার থেকে আজকে তাদের দূরে সরে রাখতে হচ্ছে কোনো এক রহস্যজনক কারণে। দিনের পর দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, সরকার কালোহরণ করছে। এই আমাদের আরেকজন সাংসদ জগন্নাথ দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই। জগন্নাথ দা লড়াই করে চলেছেন ধারাবাহিকভাবে পুরো নদীয়া জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং কলকাতা পর্যন্ত পৌঁছে গেছেন। এই আন্দোলন সমস্ত জেলা, সমস্ত সীমাকে অতিক্রম করেছে। কাকদ্বীপ থেকে কুচবিহার, পাহাড় থেকে সাগর, প্রতিবাদের ঢেউ চলছে। পরিবর্তন চাই, আমরা বলছি পরিবর্তন চাই। কিছু মানুষ আবার অতি উৎসাহিত হতে বলছেন আমরা ফাঁসি চাই, এই সরকারটাকেই ফাঁসি দিতে চাই। সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, যারা এতদিন ধরে বিজেপিকে নিজের শত্রু বলে মনে করেছেন, তারাও একবার চিন্তা করুন যে
গত 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার 90% সংখ্যালঘু। আর সংখ্যালঘু পরিবারকে পাশে দাঁড়িয়ে সেই পরিবারের মানুষ প্রথম যে কথা বলেছে যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ এই সরকারের উপরে মানুষের কোনো আস্থা নেই, এই সিআইডি পুলিশের উপরে মানুষের কোনো আস্থা নেই। আমাদের বিভিন্ন আইনজীবীরা এখানে এসেছেন, তারা আইনের সূক্ষ্ম বিশ্লেষণ ইতিমধ্যেই মঞ্চে শুরু করে দিয়েছেন। এরপরে আপনাদের সামনে কিভাবে আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের প্রতিবাদকে কতটা শক্তিশালী করতে হবে তার সম্পর্কে আজকে বিশেষ করে এই আইনজীবী সেলের যারা এসেছেন, আইনজীবীরা যারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে নিজেদের জীবনের বেশ কিছু সময় ত্যাগ করে এখানে এসে পৌঁছেছেন প্রতিবাদ জানাতে, তাদের কথা শুনবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাই ভালো থাকবেন, আন্দোলনের সঙ্গে থাকবেন। তাপসটাকে সবসময় ভালো থাকতে হবে উত্তর কলকাতায় পার্টিকে উজ্জীবিত করবার জন্য। আপনারা সকলে ধন্যবাদ। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমরা বিশ্বাস করি তৃণমূল নামক একটা প্রতিহিংসা করা অসহিষ্ণু সরকার এর আগে ভারতবর্ষে কোনোদিন আসেনি। এই অসহিষ্ণু সরকারের কাছে যদি কেউ মনে করেন যে তিনি উপযুক্ত বিচার পাবেন, এই অসহিষ্ণু সরকারের দিকে তাকিয়ে যদি কেউ মনে করেন এই সরকার অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক লুঠের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেবেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। একটা সময় বলা হতো কমিউনিস্টরা কোনোদিন চলে যায় না, তাদের সরিয়ে দিতে হয়। আর তৃণমূল কংগ্রেসও সরে যাবে না, তৃণমূল কংগ্রেসকেও সরিয়ে দিতে হবে। শেষের সেদিন আর বেশি দূরে নেই, একটা দলের মধ্যে সেই দলের একজন বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি বিবৃতি দিচ্ছেন যে মানুষ আত্মমর্যাদা নিয়ে, তার মৌলিক অধিকার নিয়ে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে যেতে পারে তার জন্য আন্দোলনের প্রয়োজন আছে। অর্থাৎ একজন সাংসদ সেই দলের, সেই শাসক দলের, তিনি নিজে স্বীকার করছেন এখানে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের প্রতিবাদকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। একজন দলের সরকারি মুখপাত্র তিনি সকালবেলা থেকে তিনি বিবৃতি দিয়ে চলেন, তিনি বলছেন যে এই সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার জন্য দল হিসেবে ডিফেন্ড করতে অসুবিধা হচ্ছে, দলের মুখ পুড়ে যাচ্ছে। একটা রাজনৈতিক দল, সেটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা আজকে মানুষ তা নিয়ে গবেষণা করছে। তার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি কারোর থেকে জ্ঞান শুনতে যাব না, আমি নতুন আইন নিয়ে আসছি। চিন্তা করুন কামদুনির কথা, কামদুনিতে তো আইন ছিল, বর্তমান ধর্ষকদের ওপর ব্যবস্থা নেবার আইন ছিল, কে তদন্ত করেছিল, কাদের তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে, কাদের আদালতের দীর্ঘসূত্রিতার কারণে একটি বিশেষ জনগোষ্ঠীর মানুষকে খুশি করবার জন্য প্রকৃত অপরাধীরা কামদুনি থেকে মুক্তি পেয়ে গেলেন। আমাদের সঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একসময় স্লোগান দিয়েছিল বামতলার সরকার আর নেই দরকার, ধানতলার সরকার আর নেই দরকার। মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন এ ধরনের তো কতই ঘটনা ঘটে, উত্তাল হয়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ বিরোধীদের দ্বারা জ্যোতি বসুর কাছ থেকে এই অসহিষ্ণু মন্তব্য শোনার পর। কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোথাও জায়গা নেই যে অনিতা দেওয়ানের যারা ধর্ষক এবং হত্যাকারী ছিল আজকে প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অনিতা দেওয়ানের পরিবার বিচার পেয়েছে, অনিতা দেওয়ানের অনুগামীরা বিচার পেয়েছে, কিন্তু আরজি করেন এর আগে যে পৌলমী দাসকে আজকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল তার পরিবার 16 সালের পরে বিচার পায়নি। যে সায়ন মণ্ডলকে উত্তরাখণ্ডে খুন করে তাকে হৃদরোগে আক্রান্ত করা হয়ে মারা গেছে বলে আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলা হয়েছিল, তার পরিবারও কিন্তু বিচার পায়নি। কামদুনির মতো নৃশংস বিভৎস ঘটনা এর ভাগ পশ্চিমবঙ্গের ইতিহাসে খুব কম ঘটেছে। ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, কিন্তু ধর্ষণ করবার পর, খুন করবার পর একটি অষ্টাদশীর হাত পা শরীর
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে ফেলা হয়েছে, আলাদা আলাদা করে টুকরো করে দেওয়া হয়েছে। এই ঘটনা মনে হয় আমাদের আধুনিক পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গেছে। আজকে তার হত্যাকারীরা আজকে সেখান দিয়ে ওই কামদুনির ভেতর দিয়ে মোটরসাইকেল দিয়ে যাতায়াত করছেন। ক্ষমতা নেই কোনো পুলিশের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। তাই এই অবস্থাটার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের জন্য ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আর ব্যবস্থাটা যিনি তৈরি করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেবার প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, তিনি এটা প্রত্যেক মানুষের জানা। কিন্তু তাও আমরা প্রতীকী আন্দোলন চালছি সর্বস্তরে, যে কোনো মূল্যে এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের এই লাগামহীন সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে, এই অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের 217 জন বিজেপির কর্মী খুন হয়েছেন, 53 জন বিজেপির মহিলা কর্মী গণধর্ষিতা হয়েছেন, তারা বিচার পায়নি। ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। পুলিশ তাদের বারবার সাক্ষীদের হস্টাইল করেছে, পুলিশ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, পুলিশ প্রমাণ লোপ করবার কাজ করেছে। আজকে তারাও বিচার পায়নি। বিচার পায়নি দমদমের প্রসেনজিতের মা, যার একমাত্র ছেলে, তারই বাড়ির বারান্দায় তাকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাগুইহাটিতে ছাতু বিক্রি করেন, গিয়েছিলেন করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে, একমাত্র ছেলে মারা গেছে। বলছে আমি ভ্যাকসিন নিতে এসেছি বেঁচে থাকার উদ্দেশ্য নিয়ে নয়, আমার জীবনের আর কোনো প্রতি আমার কোনো মোহ নেই, আমি এসেছি যদি আমি মারা যাই। আমার স্বামী সম্পূর্ণ পৌরশয্যাশায়ী, আমি তাকে বিনা জল না পেয়ে মারা যাবে, সেই কারণে আমি শুধু আজকে ভ্যাকসিন নিতে এসেছি। সেখানকার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের অতি ঘনিষ্ঠ, মানে তৃণমূল, তিনি যে অতি তৃণমূল আছেন, গোপনে যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেননি সেটা প্রমাণ করবার জন্য প্রকাশ্যে পুলিশের সামনে থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিলেন যে আমাদের বিরুদ্ধে মামলা করেছিস, আবার আমাদেরই আক্রমণ করেছেন। তাই এই তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় যারা সন্ধ্যাবেলায় গরম গরম বক্তৃতা দিচ্ছে। যে যত উচ্চস্বরে বিজেপিকে আক্রমণ করছে, সে তত গলার স্বর নামিয়ে বিজেপি নেতৃবৃন্দকে গভীর রাতে ফোন করে বলছে আছি। এই অবস্থার বিরুদ্ধেই আজকে সংঘবদ্ধভাবে আমরা মানুষের কাছে এসেছি। যে দেখুন, একটা সরকার, একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের পরিভাষায় কোনো দল বলা যায়, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে বলতে পারে জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দল যে প্রকাশ্যে ঘোষণা করতে পারে যে যদি কেউ বুথে লিড পায়, যদি কেউ লিড দিতে পারে পার্টিকে, মনে রাখতে হবে লিড যেভাবেই হোক মানুষের তার প্রতি সমর্থন আছে। একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে, একটা রাজনৈতিক দল যারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, সাংবাদিকদের আক্রমণ করে, আজকে তাদের বিরুদ্ধে কিন্তু দলমত নির্বিশেষে মানুষ রুখে দাঁড়িয়েছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 20 তারিখে এপ্রিল মাসে দাঁড়িয়ে 1919 সালে বলেছিলেন আমি প্রতিবাদ করতে চাই, আমি টাউন হলে পৌর সভা করতে চাই। যে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানালেন তারা বললেন আপনি সভা করতে চান, কিন্তু বক্তৃতা কে করবে? রবীন্দ্রনাথ বলেছিলেন বক্তৃতা আমি করব। বললেন সভাপতিত্ব কে করবে? কংগ্রেসের বক্তব্য অবস্থান, তিনি বললেন সভাপতিত্ব আমি করব। তখন কংগ্রেসের উত্তর ছিল আপনি যখন সবটা করবেন আপনি মিটিংটা ডাকারও ব্যবস্থা করুন। এই কংগ্রেস, তাদের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, তাদের ডিএনএ এক, তারা রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথকে প্রতারণা করেছেন, তারা বাংলাকে প্রতারিত করেছেন বাংলা ভাগ করে, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছেন। আর সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের আহ্বানের করেও সাড়া না পেয়ে, গান্ধীজির সহযোগিতা না পেয়ে, পশ্চিমবঙ্গের তদানীন্তন চিত্তরঞ্জন দাসেদের কারোর সমর্থন না পেয়ে তিনি হাতিয়ার করেছিলেন নোবেল প্রাইজকে, নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। আজকে সেই নাইট উপাধি ত্যাগ করার পর পশ্চিমবঙ্গেও দেখছি বহু মানুষ প্রতিবাদের হাতিয়ার হিসেবে তাদের বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া উপাধিগুলো ত্যাগ করছে। এটা নিয়ে সামাজিক বিতর্ক চলছে। এটি ঠিক কি ভুল, এটা রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করা যায় কিনা তা নিয়েও বিতর্ক চলতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তে কোনো রং নেই, কোনো পতাকা নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। ভয়মুক্ত হয়ে গেছে বাংলার মানুষ, ভয়মুক্ত হয়ে গেছে। একদিন সামনে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন করছে, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে। ভয়মুক্ত হয়ে গেছে সাংবাদিকরাও ভাবছে যে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে এবার আমরাও সরাসরি প্রশ্ন করব। আমাদের চিহ্নিত করে দিতে পারবে না, আমাদের আর বয়কট করতে পারবে না। এই সংঘবদ্ধ গণপ্রতিরোধের সামনে তৃণমূল কংগ্রেসকে মাথা নোয়াতে হবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে রাষ্ট্রশক্তির তৎপরতার মধ্যে দিয়ে যদি কেউ মনে করেন ক্ষমতাকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করে রেখে দেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, আরে পুলিশের কিছু বাধ্যবাধকতা আছে, তাদের পরিবার আছে, তাদেরও প্রিমিয়াম দিতে হয়, পুলিশকেও সংসার প্রতিপালন করতে হয়। আমাদের লক্ষ্য কিন্তু স্থির, অর্জুনের লক্ষ্য ভেদের মতো, এদিকে ওদিকে ছড়িয়ে পড়লে হবে না। তৃণমূলের মতো হঠাৎ আমি মণিপুর চলে যাব চিত্রাঙ্গদার খোঁজে, আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি এখানের তিলোত্তমার কথা বলবো না, এই জিনিস চলতে পারে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আজ আমাদের নিকট হইতে দূরে যাইতে হইবে। তাই যার যেটা কাজ সেই কাজটা করুন, যার যেটা চাহিদা সেটা যে ক্ষেত্রেই হোক, সেই অধিকার যদি প্রতিষ্ঠিত করা যায় গণতান্ত্রিক পথে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু যদি কেউ বারবার আবেদনের পরে আহ্বানের পরেও সাড়া না দেয়, যদি মনে করে যে উপেক্ষার মধ্যে দিয়ে, তাচ্ছিল্যের মধ্যে দিয়ে, হাসি ঠাট্টা উদ্ধত্তের মধ্যে দিয়ে দীর্ঘদিন কোনো আবেদনকে চেপে রাখতে পারবেন, তাহলে এই মানুষকে কিন্তু দীর্ঘদিন ঠেকিয়ে রাখা যাবে না। যে মহিলারা কলকাতার রাত দখল করতে পেরেছে, যে মানুষ রাজপথে দাঁড়িয়ে বলতে পেরেছে আমি বিচার চাই, যে নিজের বাড়ির ছোট শিশু কন্যাকে পর্যন্ত নিয়ে রাস্তায় নেমেছে, সময় যাতে এরকম পশ্চিমবঙ্গে না আসে যে অস্ত্র হাতে মানুষকে রাস্তায় নামতে হবে এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। এই অবস্থা যদি তৈরি হয়, তার জন্য দায়ী থাকবে তৃণমূল। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পথে আন্দোলন করছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আমরা অস্ত্রে বিশ্বাস করি না, আমরা মনে করি তৃণমূলকে শুধু নামের উপরে বর্বরচিত অত্যাচার হচ্ছে। সতীপীঠ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ইসকনের মন্দিরে আগুন লেগেছে, রামকৃষ্ণ মিশন আক্রান্ত, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ওরা যেখানে আছেন তারা কেউ সুখে নেই, তারা আনন্দে নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ভাবে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ গোপনে সীমান্ত দিয়ে এসে ঢুকে নতুন সিম কার্ড সংগ্রহ করে আমাদের ফোন করে বলছেন যে আমরা আশ্রয় চাই, আমরা বাঁচতে চাই। আজকে দীর্ঘদিন এই অবস্থা চলতে পারে না। তাই এখানে যারা প্রতিবাদ করতে এসেছেন, যে বিজেপির কর্মীরা এসেছেন, আমাদের যারা সমর্থক এসেছেন, তাদের মনে রাখতে হবে সীমানার ওপারে কিন্তু অত্যাচার চলছে, বেশি দূরে নয়। এখানে
এখান থেকে বসিরহাটের সীমানা বোঝাডাঙ্গা বর্ডার মাত্র 71 কিলোমিটার ধর্মতলা থেকে, সেইটার ওপারে গিয়ে রাজ প্রতাপাদিত্য, বাংলার গর্ব, দি ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেভাল ফোর্স, আজকে তার স্মৃতিচিহ্নকে পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। আজ অধুনা সাতক্ষীরার মাটিতে আজকে এর বিরুদ্ধেও প্রতিবাদের প্রয়োজন আছে। সুশীল সমাজ রাস্তায় নেমেছেন, একটু দেরিতে হলো। মোমবাতি কোথায় রেখেছিলেন হয়তো খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছে। এখন হয়তো লোডশেডিং কম হচ্ছে বলে কোনো কোনো পাড়ায়, কারণ এখানে তো কোনো শিল্প নেই, লোডশেডিং একটু কম আছে কলকাতায় বলে মুদির দোকানে খুব একটা বেশি মোমবাতি পাওয়াও যায় না, সেজন্য অনেকে হয়তো কিনতে গিয়ে একটু দেরি করে ফেলেছিলেন, কিনতে পারেননি, কিন্তু বেলা শেষে তারা মোমবাতি নিয়ে তারাও নেমেছেন। আমরা তাদের কাছেও এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই, যারা এপার ওপার বাংলাকে বিভিন্ন সময় মিলিয়ে দেন, যারা এখনো সম্প্রীতির রাখি বন্ধন করেন, এখনো যারা বলেন আমরা একই ভাষায় কথা বলি, আমরা একই ভাষায় স্বপ্ন দেখি, একই ভাষায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিরাসিত রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই মানুষজনের কাছেও আবেদন জানাতে হবে যে যারা ওখানে গিয়েছিলেন পুরস্কার নিতে, ওখানকার চলচ্চিত্র শিল্পীরা এখানে এসে কি অপূর্ব মেলবন্ধন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের উপস্থাপনা করে যাচ্ছেন, তারাও কিন্তু আজকে আক্রমণের শিকার হয়েছেন। এই মৌলবাদ, এই ধর্মান্ধ মৌলবাদ পৃথিবীর মানবতার শত্রু, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মৌলবাদ পৃথিবীর কোনো মুসলমানকে ছেড়ে দেবে না, কোনো হিন্দুকে ছেড়ে দেবে না। এই মৌলবাদের কবলে আগামী দিনে কলকাতা আসতে চলেছে। এই ধর্মতলার মঞ্চের অদূরে 1946 সালের 16ই আগস্ট ঠিক এই অঞ্চলে দাঁড়িয়ে সুরাপট্টি যে বক্তৃতা করেছিল, কার্যত তৃণমূল কংগ্রেসের থেকে একই বক্তৃতা করা হচ্ছে। আমরা একটা আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে চলেছি। গ্রেটার বাংলাদেশের আজকে চক্রান্ত আজকে চলেছে। আজকে ডেমোগ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার। আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে প্রতিবাদ জানাতে হবে। সমস্ত সংখ্যালঘু যারা আছেন, আপনারা বিজেপিকে ভোট দিন বা বিজেপিকে ভোট না দিন, তাতে খুব একটা কিছু এসে যাবে না। আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। বারবার বলবার পরেও, আমাদের ডাকে বেশি সাড়া না দেওয়ার পরেও মনে রাখবেন, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা 30% ভোট ছাড়াও পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি, কিন্তু আমরা ধর্মের নামে বিভাজন চাই না। কারণ এই রাজনীতি একটি শিক্ষিত মুসলমান পরিবারের শিক্ষিত তরুণ তরুণীকে যেভাবে স্পর্শ করেছে, যেভাবে আক্রমণ করেছে, যেভাবে ধর্মান্ধতার বলি হচ্ছে বিভিন্ন জায়গায় নিজস্ব মুসলিম সম্প্রদায়ের মানুষ, আজকে তাদের নতুন করে এই আধুনিক পৃথিবীতে চিন্তা করবার সময় এসেছে। কোন সরকার উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মরছে মুসলমান, মারছে মুসলমান, মুসলমান গ্রামেরগুলোর ভেতরে আগুন জ্বলছে, বকটুয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো মুসলমানদের। তারপরে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির অসহিষ্ণুতার বিরুদ্ধে। কোথায় কি মাংস খেয়েছে, যেটাকে পিটিয়ে মেরেছেন, নতুন গল্প তৈরি করবার বিরুদ্ধে। আমরা আপনাদের কাছে এসেছি একটা কথা বলতে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই সরকারটাকে সরিয়ে দেওয়া, একটা অসুস্থ সময়, একটা অসুখের থেকে মুক্তি পাওয়া। তৃণমূল সরকারকে সরিয়ে দিন। কোনো পতাকা দেখবেন না, কোনো রং দেখবেন না। বামপন্থীরা 2024 নির্বাচনী ফলাফলে বুঝে গেছেন যে তারা ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিতে পারেন, নো ভোট টু বিজেপির স্লোগান দিতে পারেন। বাংলার মানুষের আবেগকে আহত করে, বাংলার মানুষের আবেগের সঙ্গে প্রতারণা করে দিল্লির পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের হাত ধরে একসঙ্গে ওয়াকআউট করতে পারেন। অধীর রঞ্জন চৌধুরীর মনোরঞ্জন বাংলার মানুষ আর গ্রহণ করবে না। পথ সামনে খোলা আছে। অধীর বাবুর সামনে একটাই পথ, তার সামনে সঙ্গে আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তৃণমূল
নেত্রীও কথা দিয়েছেন যে তিনি অ্যাপ্রন স্ট্রিং কেটে দিতে পারবেন না। তিনিও কথা দিয়েছেন তিনি তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটি তুলবেন না, তিনি তার ডিএনএ কে বদলে ফেলতে পারবেন না। তাই এই মুহূর্তে পথ কিন্তু একটাই, যে পথ হচ্ছে তৃণমূলের বিসর্জনের পথ। আর সেই পথের একমাত্র পাথেও যদি কাউকে করতে হয় সে ভারতীয় জনতা পার্টি। তারপরে আগে সরান তৃণমূলকে, তৃণমূলকে সরিয়ে দেবার পর যে যার রাজনীতির রং খুঁজে নিন, যে যার রাজনৈতিক পতাকা খুঁজে নিন। কিন্তু এই মুহূর্তে বিভাজনের রাজনীতির কোনো অবকাশ নেই। বাংলার মানুষ রাস্তায় নেমে সেটা প্রমাণ করে দিচ্ছেন। মানুষ বলছে তৃণমূল যা, এই আন্দোলনের সঙ্গে আমরা আছি। আন্দোলনের মধ্যে কেউ কেউ প্রাসঙ্গিক হতে চাইছেন, আমরা বলছি ওরা যদি প্রাসঙ্গিক হয় হতে পারুন। মানুষ যদি চায় পতাকা ছাড়া কোনো প্রতিবাদ হোক, আমরা তার সঙ্গেও রাজি আছি। কারণ যে কোনো মূল্যে এই সরকারটার বিসর্জন চাই। এই সরকারকে ক্ষমতায় রেখে পশ্চিমবঙ্গের সার্বিক কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের পথ একটাই, লক্ষ্য একটাই, দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আবার বলছি, উনি দেহত্যাগ করে দেবেন, পদত্যাগ করবেন না, আমাদের করাতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেব। আমরা দেখতে চাই বিধানসভা কক্ষের মধ্যে পদ্মপাতার জলের মতো আবার বেলে নেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে বেড়াচ্ছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সেই জায়গায় তাকে পৌঁছে দিতে চাই। এই পথের পাথর হন সবাই মিলে, সমাজের যে যেখানে আছেন, নিজেদের পরিবার পরিজন প্রিয়জনদের, নিজেদের বন্ধু, নিজেদের প্রতিবেশী, প্রত্যেকের কাছে যান, প্রত্যেককে বলুন যে শুধু রাজনীতির স্বার্থে নয়, আপনার বর্তমান প্রজন্মের স্বার্থে, আপনার ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, আপনার পুত্রবধূর গর্ভে যে ভ্রূণটি লালিত পালিত হচ্ছে তার ভবিষ্যতের স্বার্থে এই তৃণমূল নামক অভিশাপের বিসর্জনের প্রয়োজন আছে। সমাজের সর্বস্তরকে যারা কলুষিত করেছে, গোটা সমাজকে যারা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যারা মেধাকে প্রতারিত করেছে, যারা চিকিৎসা ব্যবস্থাকে কার্যত একটা লুঠে রাখায় বাজার বানিয়ে ফেলেছে, কসাইয়ের আচরণ তৈরি করেছে, যারা চিকিৎসকের পরিবর্তে যে সংস্কৃতি একজন ডাক্তারকে কার্যত একজন কসাইয়ে রূপান্তরিত করতে পারে, আজকে সেই ব্যবস্থা থেকে মুক্তি পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। বিজেপি জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আবার বলছি তাপসদা, আপনাকে আরো বেশি ভালো থাকতে হবে, কারণ কলকাতার অবস্থা খুব একটা ভালো নেই। উত্তর কলকাতায় প্রয়োজন আছে সংঘবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার। সীমান্তে ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে, আর কলকাতারও বদলাচ্ছে ভিন্নভাবে। সামনের ফুটপাতের দিকে তাকিয়ে দেখুন, শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী দোকান, 3 পুরুষ পার করে গেছে, দোকান ঘর খুলতে পারছেন না। একদিকে ফুটপাত দখল হয়েছে, অন্যদিকে আপনাদের পরিবারের শিক্ষিত তরুণ তরুণীদের মেধা দখল হয়ে গেছে। এই দখলদারি সরকারকে সরাতে হবে, এই দখলদারি সরকারকে বিসর্জন দিতে হবে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের এমপি, রাজ্যসভার